হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। দিন দিন বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা। আজকে বিশ্ব কিন্তু এই করোনার ত্রাসে ভীত। তবু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই হোক আমাদের মনের জোর বাড়ানো, শুরু হোক প্রত্যেকের মনকে শক্তিশালী করা। কারণ কি, এই করোনা আবহেই আমাদেরকে আমাদের নিজেদের কাজ, নিজেদের যা কিছু করার সব কিছু কিন্তু করে যেতে হবে। তাই ডিয়ার আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, আমার প্রত্যেকটা প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেকটা প্রিয় ভাই বোনদের এবং বন্ধুদের একটাই কথা, যে আমাদের কিন্তু পড়াশুনো বন্ধ করলে চলবে না। পরীক্ষা হবেই, হয় আজ নয় কাল। তা বলে কিন্তু পড়াশোনা যদি বন্ধ রেখে দিই তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সুতরাং পড়াশোনাটা কিন্তু তোমাদের সবার জারি রাখা দরকার। আজকের আমাদের আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে যে কোনো এক্সাম বলো সেখানে কিন্তু 2-4টে কোয়েশ্চেন আসেই। তা হলো ভারতের প্রেসিডেন্ট। পরীক্ষা ছাড়াও কিন্তু এটা আমাদের জানা দরকার, ভারতীয় প্রেসিডেন্ট এর কাজ কি, ভারতীয় প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়। চলো আজকে আমরা শুরু করব ইন্ডিয়ান প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি। এই যে ক্লাসটা, আমরা ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে দুটো ক্লাস করব। আজকে কিছুটা অংশ পড়ব এবং পরবর্তী যে ক্লাস থাকবে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে, সেখানে আমরা কিছুটা অংশ পড়ব। তাহলে এই যে ভারতীয় রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, এটা সম্পর্কে আমাকে জানতে গেলে আগেই জানতে হবে ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পর্কে। ইউনিয়ন এক্সিকিউটিভ আমাদের সংবিধানের আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78 পর্যন্ত এই যে আর্টিকেলগুলো আমাদের সংবিধানের এক্সিকিউটিভ সম্পর্কে বর্ণনা দেয়। এবং এটা আমাদের কোন পার্টের মধ্যে আছে? পার্ট 5 এ। কি তাহলে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ ডিল করে কোন কোন আর্টিকেলগুলো? আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78। এবং কোন পার্টের মধ্যে এটা আছে? পার্ট 5 এ। তাহলে এই যে ইউনিয়ন এক্সিকিউটিভ, এর মধ্যে কারা কারা পড়ে? কনসিস্ট অফ। তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভ কাদের মধ্যে পড়ে? প্রথমে আমরা যেটা নিয়ে আজকে পড়বো সেটা হলো দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছাড়াও কে আছে? ভাইস প্রেসিডেন্ট। আর কে আছে? প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। আর কে আছে? প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, আর আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এই যে পাঁচটা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এদেরকে নিয়ে গঠিত আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি? দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে? এই যে ভারতের রাষ্ট্রপতির যে ধারণাটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? borrowed from the idea of president, borrowed from USA, United States of America। আমেরিকার সংবিধান থেকে এই রাষ্ট্রপতির ধারণাটা নেওয়া হয়েছে। তাহলে আমাদের এক্সিকিউটিভ যেহেতু পার্ট 5 এর মধ্যে, তাহলে এই প্রেসিডেন্টটা কোন পার্টে থাকবে? পার্ট 5। ক্লিয়ার? এবং এই যে আমাদের যে লিস্ট আছে তিনটে, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, তাহলে কোন লিস্টের মধ্যে আমাদের এই প্রেসিডেন্ট থাকবে? ইউনিয়ন লিস্ট। লিস্ট হচ্ছে ইউনিয়ন লিস্টের মধ্যে আমাদের প্রেসিডেন্ট আছে। ক্লিয়ার? এবং এই যে প্রেসিডেন্ট, আমাদের যে প্রেসিডেন্ট, তিনি হলেন কি? হেড অফ ভারত। যে রাষ্ট্র, ভারতের প্রধানকে হেড অফ ইন্ডিয়ান স্টেট। আর কি বলা হয় তাকে? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের প্রথম নাগরিক হলেন কে? ভারতের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি। এবং তিনি
ভারতের রাষ্ট্রপতি in the president of India act as a symbol of unity, integrity and solidarity of the nation. কি act as symbol of unity, integrity and solidarity of nation. তাহলে কোশ্চেন আছে যে who act as the symbol of unity, integrity and solidarity of the nation? The president of India. ক্লিয়ার? এবং আমাদের সংবিধানের কোন আর্টিকেলে এই যে ভারতের একজন প্রেসিডেন্ট থাকবে সেটা বলা হয়েছে আর্টিকেল কি 52। কি বলা হয়েছে? দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্টের পোস্ট সম্পর্কে বলা হচ্ছে আমাদের সংবিধানের 52 নম্বর যে আর্টিকেল আছে সেখানে বলা হচ্ছে দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট। এবং আমাদের সংবিধানের আর্টিকেল 53 তে বলা হচ্ছে এক্সিকিউটিভ হেড, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য এক্সিকিউটিভ হেড। তাহলে হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া? দ্য প্রেসিডেন্ট। এবং কি এটা কত নম্বর আর্টিকেলে আমাদের বলা হচ্ছে? আমাদের আর্টিকেল 53 তে। ক্লিয়ার? এরপর আমরা আসবো এই প্রেসিডেন্টের ইলেকশন সম্পর্কে। ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, আমাদের ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আমাদের কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? সংবিধানের আর্টিকেল 54 এ বলা হচ্ছে কি? আর্টিকেল 54 54 নম্বর যে আর্টিকেল সেখানে বলা হচ্ছে আমাদের এই রাষ্ট্রপতি সম্পর্কে। তাহলে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, আমাদের ইলেকশন কে কন্ডাক্ট করে? দ্য ইলেকশন conducted by এই যে রাষ্ট্রপতির যে নির্বাচন সেটা কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের যে নির্বাচন কমিশন, এটা ভুল করে অনেকে পার্লামেন্ট করে দেয়, যে কে ভারতের নির্বাচনটা কে পরিচালনা করে, কে কন্ডাক্ট করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে এই যে রাষ্ট্রপতির নির্বাচন, এই রাষ্ট্রপতির নির্বাচন কিন্তু ডিরেক্টলি মানুষের দ্বারা হয় না। কি? দ্য প্রেসিডেন্ট ইজ নট ইলেক্টেড ডিরেক্টলি বাই দ্য পিপল। মানুষের দ্বারা সরাসরি কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হন না, পুরোটাই কিন্তু ইনডাইরেক্টলি। তাহলে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়? প্রেসিডেন্ট আমাদের একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে সে নির্বাচিত হয়ে থাকেন। কি? দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ ইলেকটোরাল কলেজ, elected by the member of electoral college। তাহলে এই যে ইলেকটোরাল কলেজের মেম্বার কারা? হু ইজ দ্য মেম্বার অফ ইলেকটোরাল কলেজ? এই যে ইলেকটোরাল কলেজ কাদের নিয়ে গঠিত? প্রথমে থাকবে ইলেকটোরাল কলেজে কারা থাকে? অল দ্য ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং কি ইউনিয়ন টেরিটরি গুলো থেকে যে দুটো ইউনিয়ন টেরিটরি আছে দিল্লি এবং পুদুচেরি, তাদের যে ইলেক্টেড মেম্বাররা, তাদের নিয়ে গঠিত হয় কি? ইলেকটোরাল কলেজ। তাহলে কি শুধুমাত্র কিন্তু এখানে থাকবে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, দুটো হাউস, যেখানে রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউসের যারা ইলেক্টেড মেম্বার। আর কারা থাকে? and state legislative assembly of the state and union territory তাহলে এখানে ইউনিয়ন টেরিটরি দুটো জায়গাতে এই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। কোথায়? দিল্লি এবং পুদুচেরি বা পন্ডিচেরি যেটা আগে নাম ছিল,
এই দুটো জায়গার যে ইলেক্টেড মেম্বার তারা কিন্তু এখানে ভোট দিতে পারে বা এখানে ইলেকটোরাল মেম্বার। তাহলে ইলেকটোরাল যে কলেজ তাহলে কাদেরকে নিয়ে গঠিত? ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর কি আর আর ইউনিয়ন টেরিটরি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে সেখানে। ক্লিয়ার? এটা গেল কি আমাদের রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে কারা পার্টিসিপেট করতে পারে? এটা আমাদের কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? এটা আমাদের আর্টিকেল 54 এ বলা হচ্ছে। ক্লিয়ার? এবং রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়, এরপর আমরা যেটা চলে আসবো মেথড বা ম্যানার অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির যে নির্বাচন হয় সেটার ম্যানারটা কিরকম, সেটা কিভাবে হয় আমাদের কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? এটা আর্টিকেল 55 এ বলা হচ্ছে। তাহলে এই যে মেথডটার নাম কি? What is the name of the method of the election of the president? Proportional representation by means of a single transferable vote. কি? Proportional representation by means of a single transferable vote. এটা হচ্ছে মেথড। এবং যখন ক্যান্ডিডেটের নমিনেশন হয়, যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে, তার জন্য কি লাগে? নমিনেশনের সময় নমিনেশন অফ দ্য ক্যান্ডিডেট, যখন রাষ্ট্রপতি হিসাবে নমিনেশন ফাইল করবে তখন কি লাগে? 50 জন প্রপোজার লাগে আর 50 জন সেকেন্ডার্স লাগে। কি? 50 প্রপোজার্স আর কি 50 সেকেন্ডার্স। সেটা কিন্তু এই 50 জন প্রপোজার্স কিন্তু আলাদা হবে, আর এটা হচ্ছে অ্যানাদার অন্য 50 জন লাগবে। তাহলে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট যে নমিনেশন তুলবে তার জন্য 50 জন প্রপোজার লাগবে। ওই যে ইলেকটোরাল যে কলেজ থাকবে তাদের 50 জনকে এখানে এর প্রপোজার হতে হবে, এটাকে প্রপোজ করবে এবং কি সেটাকে সেকেন্ডস করতে হবে কারা? আবার 50 জনকে। তাহলে কি ইলেকটোরাল যে কলেজ থাকবে তার 50 জন এখানে প্রপোজ করবে আর 50 জন সেটাকে সেকেন্ডস করবে। ক্লিয়ার? তাহলে টোটাল মেম্বারস লাগবে 50 জন প্রপোজার্স আর 50 জন 50 ক্যান্ডিডেট 50 মেম্বারস সেকেন্ডার্স। ক্লিয়ার? এবার আসবো এই যে নির্বাচনটা কিভাবে হয়। তাহলে এই যে এখানে যখন নমিনেশন ফাইল তোলা হয় তখন কিন্তু এখানে 15,000 টাকা কি লাগে? সিকিউরিটি ডিপোজিট লাগে। কত? 15,000 টাকা। 15,000 টাকা কি করা হয়? এখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিট লাগে। এবং এই যে 15,000 টাকা যেটা 15,000 দিস 50,000 যে রুপির টাকাটা সেটা কি করে? এই যে এটা কিন্তু জমানত বাজেয়াপ্ত হয়। যদি যে পরিমাণ ভোট পোল হবে তার 1/6 কত? 1/6 অংশ 1/6 যদি কিন্তু সে ভোট না পায় কি হবে? এই যে that security deposit can fortified if the candidate did not get 1/6 of the polled vote, 1/6 of the polled vote। কি করা হবে? যদি পোল্ড ভোট যেটা হবে তার যদি 1/6 অংশ না পায় তাহলে কিন্তু এটাকে তার জমানত বাজেয়াপ্ত হবে। ক্লিয়ার? এরপর আসবো ভোটটা কিভাবে হয়। প্রথমে আমাদেরকে এটা জানতে হবে, প্রথমে একটা ভ্যালু বের করা হয়। এমএলএ এর যে ভোট থাকে এবং এমপি দের যে ভোট থাকে তার ভ্যালু করা হয়। প্রথমে চলে আসবো ভ্যালু অফ ভোট অফ অ্যান এমএলএ। একজন যে এমএলএ থাকে তার ভোটের ভ্যালু কত? কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়? এটা ক্যালকুলেশন করা হয় যে স্টেটে টোটাল পপুলেশন অফ দ্য স্টেট, টোটাল পপুলেশন অফ দ্য স্টেট তার সাথে টোটাল ইলেক্টেড মেম্বার অফ এসএলএ কি করা হয়? টোটাল ইলেক্টেড মেম্বার অফ এসএলএ সেটাকে ডিভাইড করা হয় এবং এই তারপর যে মানটা বের হয় সেখান থেকে এর সাথে 1/1000 এটাকে গুণ করা হয়।
কি হলো তাহলে একটা একটা এমএলএ এর যে ভোটের ভ্যালু সেটা বের করো। ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন এমএলএ আছে এবং এবং ওয়েস্ট বেঙ্গলের যে পরিমাণ পপুলেশন, আমি ওয়েস্ট বেঙ্গলের পুরো 9 crore ধরে নিলাম। 9 crore আমাদের 293 যে আছে কি আছে 292 যে এমএলএ আছে সেটাকে ডিভাইড করা হবে, তারপর যে মানটা 1000 সেটা দিয়ে গুণ করা হবে। তাহলে একটা রাজ্যের যে পরিমাণ জনসংখ্যা সেটাকে টোটাল ইলেক্টেড এমএলএ দিয়ে ভাগ করা হবে এবং তারপর সেটার সাথে 1000 গুণ করা হবে। এটা হলো একটা এমএলএ এর ভোটের ভ্যালু। এরপর আমরা আসবো একজন এমপির ভোটের ভ্যালু কি, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে এমপির ভোটের কি করা হবে, এমএলএ যে ভোটগুলো হবে টোটাল পুরো দেশে কি প্রত্যেকটা স্টেটে কি করা হবে, এমএলএ এর যে টোটাল ভোট ভ্যালুটা কি করা হবে, প্রত্যেকটা স্টেটের টোটাল এমএলএ গুলোর ভ্যালু করা হবে। সেটাকে কি করা হবে, টোটাল ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট এবং কি করা হবে, টোটাল যে ইলেক্টেড মেম্বার থাকবে পার্লামেন্টে সেটাকে ডিভাইড করা হবে, তাহলে আমরা পাবো এমপির ভ্যালু। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, মানে এমএলএ প্রত্যেকটা স্টেটে কি থাকবে, প্রত্যেকটা এমএলএ ডিভাইডেড বাই এমপি, তাহলে আমরা পেয়ে গেলাম এমপির ভোট। ক্লিয়ার। এরপর হবে 1 2 3 4 করে এরকম প্রত্যেকটা এ বি সি ডি যারা ভোটে দাঁড়ায় তাদের কি থাকবে, তাহলে আমি এ ভোটে দাঁড়ালো, বি ভোটে দাঁড়ালো, সি ভোট, তাহলে প্রেফারেন্স থাকে 1 2 3 4 এরকম করে। হয়তো আমি একজন এমপি ধরে নিলাম, কি করলো সে তার ফার্স্ট চয়েস এ, সেকেন্ড চয়েস বি, থার্ড চয়েস সি, ফোর্থ, এভাবে চয়েস থাকে। ঠিক আছে, এবার আসবো এখানে জানতে হবে ইলেকটোরাল কোটা কি। তাহলে ইলেকটোরাল কোটা, ভোটে জিততে গেলে এই ইলেকটোরাল যে কোটা থাকে সেটাকে সেই পরিমাণ, ইলেকটোরাল কোটাটা কি, ইলেকটোরাল কোটা হলো টোটাল যে মেম্বার থাকে, টোটাল যে পোল ভোট হবে, কি টোটাল polled votes divided by 1 plus 1 equal to 2 plus 1. টোটাল পোল ভোটস আমি ধরে নিলাম 100টা ভোট পোল হলো, সেটাকে 2 দ্বারা কি হবে ভাগ হবে প্লাস 1, মানে এইভাবে ক্যালকুলেশন হবে। এবার প্রথমে আসবে ফার্স্ট চয়েস গুলো, সেখানে যদি এটা এই ইলেকটোরাল কোটাটা ফুলফিল করে তাহলে সে কিন্তু উইনার, সে কিন্তু রাষ্ট্রপতি পদে জয় হলো। তাহলে এই যে এইভাবে আমাদের এই পদ্ধতিটাই রাষ্ট্রপতি নির্বাচন হয়। ক্লিয়ার। তাহলে কি এই কোটা ভোটটাকে জেতার যে একটা ক্যান্ডিডেটকে জেতার জন্য কি লাগে, এই ইলেকটোরাল কোটা পেতে হয়। তাহলে এই কোটা অফ ভোটস ক্যান্ডিডেট নিডস টু উইন দ্য ইলেকশন। ক্লিয়ার। এইগুলো আমাদের ইলেকশন, রাষ্ট্রপতির ইলেকশন মেথড, সেটা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলছে, সেটা আমাদের সংবিধানের 55 নম্বর আর্টিকেল 55 এ সেটা বলছে। ক্লিয়ার। এরপর আমরা চলে আসবো টেনিওর বা টার্ম অফ দা প্রেসিডেন্ট অফিস। রাষ্ট্রপতির মেয়াদকাল কতদিন, যেটা আমাদের সংবিধানের 56 আর্টিকেল 56 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, আমাদের রাষ্ট্রপতি কতদিন থাকতে পারে, সেটা হচ্ছে 5 ইয়ার্স। আমাদের রাষ্ট্রপতি কতদিন থাকতে পারে, 5 বছর। সেটা আমাদের সংবিধানের 56 নম্বর আর্টিকেল 56 এ বলা হচ্ছে কি, আমাদের রাষ্ট্রপতির মেয়াদকাল কতদিন, আমাদের রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর। ক্লিয়ার। এবং এরপর চলে আসবো একজন রাষ্ট্রপতি কি এলিজিবল রি-ইলেকশনের জন্য, এলিজিবিলিটি অফ রি-ইলেকশন।
এটা আমাদের সংবিধানের 57 আর্টিকেলে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, একজন রাষ্ট্রপতি রি-ইলেকশন কি হতে পারে, এলিজিবিলিটি অফ দ্য রি-ইলেকশন। আর কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আমাদের 57 এ। তাহলে আমাদের একজন রাষ্ট্রপতি কিন্তু কি করতে পারে, রাষ্ট্রপতি কিন্তু রি-ইলেক্টেড হতে পারে তার অফিসে। কারণ কি আমাদের প্রথমেই দেখেছি, আমাদের প্রথম যিনি রাষ্ট্রপতি কতটা, 2টো টার্মে ছিলেন। ক্লিয়ার? আমাদের এলিজিবিলিটি কি, রি-ইলেকশন হতে একজন পারসন সে কিন্তু রি-ইলেক্টেড হতে পারে অ্যাজ এ রাষ্ট্রপতি হিসেবে। ক্লিয়ার? এরপর আমরা জানবো যে রাষ্ট্রপতি হতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে। কোয়ালিফিকেশন, এই রাষ্ট্রপতি যে কোয়ালিফিকেশন লাগে সেটা আমাদের সংবিধানের 58 আর্টিকেলে বলা হচ্ছে। আর্টিকেল 58 এ কি বলা হচ্ছে, আর্টিকেল 58 এ বলা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির যে কোয়ালিফিকেশন। তাহলে রাষ্ট্রপতি হতে গেলে কোয়ালিফিকেশন কি লাগবে, প্রথম যে কোয়ালিফিকেশনটা ফার্স্ট যেটা লাগবে, মাস্ট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের নাগরিক হতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড কি, মিনিমাম এজ হতে হবে 35 ইয়ার্স। মিনিমাম বয়স কত হবে, হতে হবে 35 ইয়ার্স। এবং কি থার্ড কোয়ালিফিকেশন কি, একজন লোকসভার মেম্বার হতে গেলে যে কন্ডিশন ফুলফিল করতে হয় সেটাও কিন্তু তার কোয়ালিফিকেশন। ফোর্থ কি, এবং কোনো প্রফিটেবল পোস্টে তার থাকা যাবে না। তাহলে কি, হি শুড নট বি দ্য হোল্ড এনি অফিস অফ দ্য প্রফিস আন্ডার কোনো স্টেট গভর্নমেন্ট বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এর আন্ডারে কোনো প্রফিটেবল পোস্টে তার কিন্তু থাকা যাবে না। এটা হচ্ছে আমাদের 58 এ বলছে। আবার নেক্সট চলে আসবো, কন্ডিশন টু দ্য প্রেসিডেন্ট অফিস। এটা কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে কোয়ালিফিকেশন লাগে। এরপর আমরা কন্ডিশন, প্রেসিডেন্টের অফিসের কন্ডিশন কি লাগে, যদি কেউ রাষ্ট্রপতি হিসেবে ইলেক্টেড হলো তাহলে কিন্তু সে যদি লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা এর মেম্বার থাকে তাহলে কিন্তু তাকে সেই পদগুলো থেকে রিজাইন দিতে হবে। ফার্স্ট, তাকে কোনো প্রফিটেবল পোস্টে থাকা যাবে না। এবং কি থার্ড কি, তার এই যে রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়ে গেল তার রেসিডেন্ট হবে কোথায়, তার রেসিডেন্ট হবে কি রাষ্ট্রপতি ভবন, যে রাজধানীতে অবস্থিত। এবং কি সেটার জন্য তাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না। ফোর্থ কি, এবং পার্লামেন্ট ডিসাইড করবে তার এমুলেমেন্টস গুলো এবং তার প্রিভিলেজ এবং তার অ্যালায়েন্স গুলোকে পার্লামেন্ট ডিসাইড করবে। তারপর কি, এবং কি পার্লামেন্ট তার যে বিভিন্ন ক্রিমিনাল প্রসিডিংস সেগুলো কিন্তু একটা বিভিন্ন রেসপেক্টে সেটা করা হবে। এই যে তার বিরুদ্ধে যদি কোনো অ্যারেস্টের ক্রাইম আনা হয় সেটা কিন্তু কোনো করা যাবে না। এবং কি শুধুমাত্র সিভিল প্রসিডিংস তার বিরুদ্ধে হতে পারে। এগুলো কন্ডিশন একজন রাষ্ট্রপতি হয়ে গেলে, রাষ্ট্রপতির অফিসে যখন সে ইলেক্টেড হয়ে গেল। তাহলে ফার্স্ট কি বললাম, লোকসভা রাজ্যসভা বা যদি কোনো মন্ত্রিত্ব থাকে তাহলে সেগুলো থেকে রিজাইন দিয়ে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করতে হবে আফটার দ্য ইলেকশন। সেকেন্ড কি, কোনো প্রফিটেবল পোস্টে থাকা যাবে না, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি কোয়ালিফিকেশনে। ফোর্থ কি, এবং যে তার যে অ্যালাউন্স, তার যে প্রিভিলেজ, তার যে এমোলুশন সেগুলো করবে কে, সেগুলো পার্লামেন্ট করবে। এটা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এটা আমাদের সংবিধানের 59 আর্টিকেল। সেখানে কি বলা হচ্ছে, আর্টিকেল 59 এ বলা হচ্ছে তার যে কন্ডিশন টু দ্য প্রেসিডেন্টস অফিস। ক্লিয়ার? এবং এরপরে আসবো রাষ্ট্রপতি যে শপথ বাক্য পাঠ করেন, ওথ অর অ্যাফার্মেশন। রাষ্ট্রপতি যে শপথ বাক্য পাঠ করায়, এই রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করায় কে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 60 তে বলা হচ্ছে কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করেন, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করেন। ক্লিয়ার? এবং যদি আমাদের প্রধান বিচারপতি অ্যাবসেন্ট থাকেন, তার অ্যাবসেন্সে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সিনিয়র মোস্ট
জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? কে? আমাদের সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট জাজ, তিনি কি করতে পারেন? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। এবং এটা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আমাদের সংবিধানের 60 নম্বর আর্টিকেল 60 তে বলা আছে আমাদের রাষ্ট্রপতির শপথ বাক্য সম্পর্কে। এবং শেষ যেটা আসবো সেটা হলো ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বলা হচ্ছে আর্টিকেল 61। কি আর্টিকেল 61 এ কি বলা হচ্ছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে। এবং এখানে প্রসেসটা কি? যদি রাষ্ট্রপতি সংবিধান ভায়োলেট করে, কি প্রসেস অফ ইমপিচমেন্ট ফর দ্য ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যদি আমাদের রাষ্ট্রপতি কোনোদিন কোনো কনস্টিটিউশনে ভায়োলেট করে তাহলে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা যাবে। কিন্তু আমাদের সংবিধান কিন্তু এটা ক্লিয়ার করেনি যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন বলতে কি বোঝানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত আমাদের কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়নি, ঠিক আছে? এবং এই যে যদি কোনো ইমপিচমেন্ট হয় রাষ্ট্রপতির এগেইনস্টে, তাহলে এখানে কারা পার্টিসিপেট করতে পারে? ইমপিচমেন্টে পার্টিসিপেট করতে পারে all the members of parliament। all the members of parliament কি করতে পারে? সেখানে পার্টিসিপেট করতে পারে। সেখানে কিন্তু ইলেক্টেড শুধু নয়, এখানে সবাই ইলেক্টেড, নমিনেটেড যারা এখানে মেম্বার থাকে সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে। এটা আমাদের বলা হচ্ছে আর্টিকেল 61 এ। তাহলে এই গেল আমাদের ক্লাস, আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রেসিডেন্টের পাওয়ার সম্পর্কে। প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ভেটোর ভাগগুলো, তারপর অর্ডিন্যান্স পাওয়ার, এই যে জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী যে রাষ্ট্রপতির কনস্টিটিউশন ক্লাস থাকবে সেখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।